দর্শক, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই বাংলা টেলিভিশন কানাডার আজকের এই অনুষ্ঠান মালা থেকে। বাংলা ভাষাভাষী দর্শক শ্রোতাদের জন্য কানাডার টরন্টোতে নির্মিত বাংলা টেলিভিশনের আজকের এই অনুষ্ঠান মালা নিয়ে আপনাদের সাথে আছি আমি তুলি। খ্যাতিমান সাংবাদিক, বাংলাদেশের ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র যুগান্তরের সম্পাদক গোলাম সারোয়ার। সম্প্রতি তিনি টরন্টোতে সংক্ষিপ্ত সফর করে গেলেন। বাংলা টেলিভিশনের আমন্ত্রণে তিনি আমাদের স্টুডিওতে এসেছিলেন। তার সাথে সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলছেন কবি ইকবাল হাসান। সুপ্রিয় দর্শক, শুভ সকাল। বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আমি ইকবাল হাসান আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের খ্যাতনামা সাংবাদিক গোলাম সারোয়ার। বাংলা টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের ধন্যবাদ। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এখন জরুরি অবস্থার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার দেশ চালাচ্ছেন। যখন দেশে জরুরি অবস্থা থাকে, স্বভাবতই মানুষের মৌলিক অধিকার সংরক্ষিত হয় না এবং মানুষের মৌলিক এই অবস্থার ভেতরে সৎ এবং সাহসী সাংবাদিকতা একটা দুরূহ ব্যাপার হয়ে পড়ে। আপনারা এ ব্যাপারে কোনো রকম প্রতিবন্ধকতা, এই সরকার ক্ষমতা আসার পরে কোনো রকম প্রতিবন্ধকতা আপনারা মধ্যে পড়েছেন কিনা? আমার সাংবাদিকতার জীবনের বহুবার এমনি পরিস্থিতির মধ্যে আমি কাজ করেছি, সামরিক শাসনের মধ্যে, জরুরি অবস্থার মধ্যে। এটি একটি মৌলিক প্রশ্ন। সাংবাদিকতার ক্ষেত্রে বিধিনিষেধ কিংবা বাধা আছে কি না, এই প্রশ্নটি এটি মৌলিক প্রশ্ন বলে আমি মনে করি। তবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দেশের ক্ষমতা ভার নেওয়ার পর আমরা একটু জরুরি অবস্থার কারণে আমরা একটু শঙ্কিত হয়ে পড়েছিলাম যে আসলে সংবাদপত্রগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা। প্রথম দিকে কিন্তু বেশ 3-4টি ক্ষেত্রে আমরা মনে করেছি যে সংবাদপত্র স্বাধীনতা নিয়ন্ত্রণ করা আর জন্যে কিছু একটা চেষ্টা হচ্ছে আর কি। আমাদের কিছু টেলিফোন এলো, বলা হলো যেটি ছাপবেন না, না ছাপলেই ভালো হয়, কিংবা এভাবে ছাপেন ইত্যাদি ইত্যাদি। সভাপতি আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি এবং আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে মূলধারার সংবাদপত্রের বেশ কয়েকজন সম্পাদক তার সঙ্গে দেখা করেছি এবং আমরা বলেছি যে আমরা জানি আমরা জরুরি অবস্থার ভেতরে কাজ করেছি এবং সংবাদপত্রকে আস্থায় নিয়েই কাজ করতে হবে। বর্তমান সরকার যে লক্ষ্য নিয়ে দেশের শাসনভার গ্রহণ করেছে, সেই শাসনভার সুচারুরূপে পালনের জন্য কিন্তু সংবাদপত্রের উপরে আস্থা রাখতে হবে এবং সংবাদপত্রগুলো কখনই দায়িত্বহীনতার পরিচয় দেয়নি। প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন যা হ্যাঁ আমরা লক্ষ্য করেছি সেটা এবং আমরা এটা দেখব। পরবর্তী সময়ে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে বর্তমান সরকারের প্রধান চালিকা শক্তি এবং বড় সমর্থন আসছে সশস্ত্র বাহিনীর কাছ থেকে। আমরা সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছি, নানা বিষয়ে কথাবার্তা বলেছি, তাকেও আমরা প্রসঙ্গটি বলি। তিনি বলেছেন আমিও মনে করি যে সংবাদপত্র বা যদি বর্তমানে দেশকে সত্যিকার গণতন্ত্রের প্রতিনিধি যেতে হয়, ভালোভাবে চালাতে হয়, সংবাদপত্রের সমর্থন দরকার এবং সংবাদপত্রকে আমরা কখনোই প্রতিপক্ষ মনে করি না। আপনার কাছে জানতে চাইছি, বর্তমানে যে সরকারের দুর্নীতি দমনের ক্ষেত্রে যে ঐতিহাসিক ভূমিকা, এই ভূমিকাটি দেশে এবং বিদেশে বিপুলভাবে প্রশংসিত হয়েছে। কিন্তু একই সঙ্গে বিদেশের যারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করেন তাদের অনেকের ধারণা, প্রবাসী বাঙালিদেরও মধ্যে এই ধারণা রয়েছে যে বর্তমান সরকার হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে সাদা পোশাকে সামরিক সরকার। এ সম্পর্কে আপনাদের কি ধারণা? আপনি প্রথমেই বলেছে যে সরকার একটি ঐতিহাসিক ভূমিকা পালন করেছে দুর্নীতি দমন বিরোধী অভিযান চালিয়ে। আপনার সঙ্গে সম্পূর্ণ আমি একমত। এই জন্যে যে বর্তমান সরকার ক্ষমতায় এসে কখন এলো, 22শে জানুয়ারি নির্বাচনের পূর্বেই যে সংঘাতময় একটি পরিবেশের সৃষ্টি হয়েছিল, রাজনৈতিক সংঘাত, যে সংঘাত অনিবার্য গৃহযুদ্ধের দিকে যাচ্ছিল, তখন এই সরকার ক্ষমতা গ্রহণ করে এবং এই সরকারের ক্ষমতা গ্রহণের পেছনে একটি বড় সমর্থন ছিল আমাদের সশস্ত্র বাহিনীর। কিন্তু আপনি যে মন্তব্যটি করলেন সে মন্তব্যটির সঙ্গে আমি একমত নই। আপনি বলেছেন যে সাদা পোশাকে সামরিক শাসন কিনা,
না, এটা সাদা পোশাকে সামরিক শাসন নয়। তবে এই প্রথম সশস্ত্র বাহিনী সরকার পরিচালনায় প্রত্যক্ষ সমর্থন দিচ্ছেন, এবং বিদেশি মিডিয়া বলছে যে আর্ম ফোর্সেস সাপোর্টেড গভর্নমেন্ট। অনেকের ধারণা, বিশেষ করে যারা প্রবাসী থাকেন তাদের অনেকের ধারণা যে বর্তমান সরকার সংস্কারের, তথাকথিত সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোকে ভেঙে দিচ্ছেন। বর্তমান সরকার এরকম কোনো উদ্দেশ্য বা অপকৌশল আছে কিনা, এবং সংস্কার নামে তারা রাজনৈতিক দলগুলোকে যদি ভেঙে দেন তাহলে সেটা ভবিষ্যতে গণতান্ত্রিক প্রক্রিয়া চালুর ক্ষেত্রে অন্তরায় হবে কিনা? আমি আপনার একটি শব্দের ব্যাপারে মৃদু আপত্তি জানাই। আপনি তথাকথিত সংস্কার বলেছেন, আসলে সংস্কার তথাকথিত নয়, আসলেই সংস্কার। তবে আপনি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত যে রাজনৈতিক দলগুলো ভেঙে দেওয়ার মতলব নিয়ে যদি কেউ কিছু করে সেটা বাংলাদেশের মানুষ সমর্থন করবে না। এবং এটা অনিবার্য সত্য কথা যে বর্তমানে একটি বিশেষ অবস্থার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার আছে এবং সেনাবাহিনীর সমর্থনে কাজ করছে, কিন্তু দেশ কিন্তু রাজনীতিবিদরাই পরিচালনা করবেন। গণতন্ত্রের যে মূল শক্তি সেটা হচ্ছে রাজনীতি। আমি রাজনীতি করি না বললে হবে না, রাজনীতিকে আমাকে ঘিরে রেখেছে রাজনীতি। সুতরাং দেশটি রাজনীতিবিদদেরই পরিচালনা করতে হবে। তবে গত 15 বছরে রাজনীতি নামে যে কাজটি হয়েছে, সেই যে পথটি যে একটি নোংরা পথ তৈরি হয়েছে, সেই পথটি সে আবর্জনাকে দূর করতে হবে। আবর্জনা দূর করে রাজনীতির একটি রাজপথ, একটি বড় রাজপথ তৈরি করতে হবে, যে রাজপথে যারা দেশের ভালো চায়, দেশের কল্যাণ চায়, ভালো কাজ করতে চায়, যারা এতদিন আলোকিত মানুষ, এতদিন যারা ব্যক্তি শক্তির কারণে, কালো টাকার কারণে কখনই রাজনীতি করতে চিন্তাও করতে পারেনি, সে সৎ লোকগুলোর জন্য একটি রাজনীতি সুন্দর রাজপথ তৈরি করতে হবে। তাহলে এই রাজপথে যারা যাবে তারাই, সেই সব রাজনীতিবিদরাই আমাদের আদর্শ হবে, এটা আমরা মনে করি। সুতরাং রাজনীতি বাদ দিয়ে অন্য কোনো পদ্ধতি সরকারকেও সমর্থন করবে না। ধন্যবাদ গোলাম সরোয়ার। বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আমরা আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ, এবং আমি বাংলা টেলিভিশনের সকল দর্শককে আমি অভিনন্দন জানাই, বিশেষ করে বাংলা টেলিভিশনের কর্তৃপক্ষকে, যে আমার এই কানাডা আসার পরে তারা আমার প্রিয় প্রবাসী ভাইদের সঙ্গে কথা বলার একটু সুযোগ দিয়েছে। ধন্যবাদ আপনাদের। দর্শক, আপনারা উপভোগ করছেন কানাডায় নির্মিত, টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠানমালা। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী ব্যারিস্টার ঘোষ ও মালহোত্রার সাহায্য নিন। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 4166362121। আপনি জানেন কি পারস্পরিক যোগাযোগ ও শ্রদ্ধাবোধের অভাব, অন্যকে দোষারোপ করা ইত্যাদি পারিবারিক সংকটের প্রধান কারণ? নিজের ভুলগুলো শুধরে নিন, প্রয়োজনে অভিজ্ঞ পরামর্শকের সাহায্য নিন। জনস্বার্থে BCS। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। দর্শক মণ্ডলী, এখন আমরা উপস্থাপন করব বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ধীমান চৌধুরীকে। বহু গুণে গুণান্বিত ধীমান চৌধুরী একই সাথে সুরকার, গীতিকার, অভিনেতা, চিত্রশিল্পী এবং সঙ্গীত শিল্পী। আমি ভুলিনি আমার দেশের মাটি, ভুলিনি আমার মায়ের দান, তাই বিশ্বজোড়া ঘর বেঁধেও গেয়েছি আমি তাহারই গান। ধীমান চৌধুরী, যিনি বহু বছর বিদেশে বাস করেও দেশের মাটির গন্ধে বিভোর হয়ে থাকেন। দেশীয় শিল্প ও সংস্কৃতিকে যিনি সযত্নে বুকের মধ্যে লালন করেন। নিজের বাঙালিত্ব নিয়ে গর্বিত ধীমান চৌধুরী বহু গুণে গুণান্বিত। গায়ক, অভিনেতা, চিত্রকর, আবার কখনো বা কবি, আবৃত্তিকার, গীতিকার বা সুরকার। ধীমান চৌধুরী সম্পর্কে প্রখ্যাত নাট্য নির্দেশক ও অভিনেতা শ্রী মেঘনাথ ভট্টাচার্য বলেছেন যে ধীমান একজন পরিপূর্ণ শিল্পী। শিল্পের যে শাখায় ধীমান যখন কাজ করেন
মনে হয় শিল্পের সেই মাধ্যমে কাজ করার সমস্ত জোর নিয়ে তিনি জন্মেছেন। পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় মামার বাড়িতে ধীমান চৌধুরীর জন্ম, কিন্তু তার বড় হয়ে ওঠা, লেখাপড়া, শিল্পচর্চা সবই কলকাতা শহর কেন্দ্রিক। লেখাপড়ার পাশাপাশি তিনি কবিতা ও গান লেখা শুরু করেন। প্রখ্যাত নাট্য নির্দেশক ও অভিনেতা শ্রী তমাল রায়চৌধুরীর হাত ধরে ধীমানের অভিনয় জগতে প্রবেশ। 1985 থেকে 1989 পর্যন্ত কলকাতার নাট্যমঞ্চে ও টিভি ফিল্মে ধীমানের সদর্প উপস্থিতি ছিল। চৈতী ঘোষাল, কালী ব্যানার্জি প্রমুখ প্রথিতযশা অভিনয় শিল্পীদের সাথে ধীমান অভিনয় করেছেন। টরন্টোতে মঞ্চস্থ সাহেব বিবি গোলাম নাটকের প্রধান চরিত্র ভূতনাথের ভূমিকায় ধীমানের অনবদ্য অভিনয় দর্শকের মনে স্থায়ী আসন করে নিয়েছে। সেসব কথা কি আমি বলতে পারবো জান? সেসব কথা তো আমার এখনো মনে আছে। কোথায় গেল সেসব দিন? কোথায় গেল নরহরি ঠাকুর? কোথায় গেলে তুমি? বৌঠা, কোথায় তুমি? বলো বলো, কোথায় গেলে তুমি? বৌঠা, 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 বৌঠা। ধীমানের ছবি আঁকার হাতেখড়ি প্রখ্যাত চিত্রশিল্পী শ্রী রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের কাছে। গুরু রামানন্দ বন্দ্যোপাধ্যায় ধীমান সম্পর্কে বলেন, ধীমান গুরুকে অন্ধের মতো অনুসরণ না করেও তার ছবিতে স্বকীয়তা, স্বাতন্ত্র্য বজায় রাখতে সক্ষম। পৃথিবীর বিভিন্ন দেশে ধীমান চৌধুরী তার ছবির প্রদর্শনী করেছেন। তার আঁকা 500-রও বেশি ছবি বিভিন্ন দেশের শিল্প সংগ্রহকারীদের সংগ্রহশালায় শোভা পাচ্ছে। বর্তমানে শিল্পী ধীমান চৌধুরী টরন্টোতে অঙ্কন ও রবীন্দ্রসঙ্গীতের প্রশিক্ষণ দিচ্ছেন। সঙ্গীতই হোক আর শিল্প সৃষ্টিই হোক, দুয়ের মধ্যেই আছে মুক্তির আনন্দ। বাস্তবের সকল বন্ধনের মধ্যে থেকেও যদি অসীমকে ছুতে হয়, তাহলে সঙ্গীতের ডানায় মনকে ভাসিয়ে দিতে হবে, অথবা শিল্প সৃষ্টির সাধনায় নিজেকে উৎসর্গ করে এই কঠিন জীবনের থেকে মনটাকে অনেক দূরে নিয়ে যেতে হবে। আমরা জানি অধ্যাবসায় থেকে আসে দক্ষতা, আর দক্ষতার সিঁড়ি বেয়েই আসে সাফল্য। তাই যাই করি না কেন নিজের উপর বিশ্বাস রাখতে হবে, যে কাজ করি না কেন তাকে ভালোবাসতে হবে, এবং সে ভালোবাসা যদি ফাঁক থেকে যায় তাহলে ওই সীমার গণ্ডি ছাড়িয়ে অসীমকে কখনোই ছোঁয়া যাবে না। ছোটবেলা থেকে সঙ্গীত শিক্ষায় নিমগ্ন ধীমান চৌধুরী রাগ সঙ্গীত শিখেছেন বলাই ভট্টাচার্যের কাছে, আর রবীন্দ্রসঙ্গীত শেখার সৌভাগ্য হয়েছে রবীন্দ্রসঙ্গীতের দিকপাল সুবিনয় রায়ের কাছে। এছাড়াও গায়ক ধীমান চৌধুরী পরিণত হয়ে উঠেছেন সাগর সেন, সুবীর সেন প্রমুখ স্বনামধন্য শিল্পীদের স্নেহ সান্নিধ্যে। রবীন্দ্র সদন সহ কলকাতার সব বড় বড় মঞ্চেই সঙ্গীত পরিবেশন করেছেন ধীমান। কলকাতা টেলিভিশন, দূরদর্শনের তিনি একজন নিয়মিত সঙ্গীত শিল্পী। বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভাষ্যপাঠ সম্বলিত ধীমান চৌধুরীর প্রথম রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম সুদূর হতে বের হয় 2002 সালে। শিল্পী ধীমান চৌধুরীর উত্তরোত্তর সাফল্য কামনা করি আমরা। আরো আলোকিত হোক, আরো বিকশিত হোক তার শিল্পী সত্তা। ঝর্ণা তলার নির্জনে মাটির এই কলস আমার চাপিয়ে গেল কোন ক্ষণে, তোমারই ঝর্ণা তলার নির্জনে। রবি ওই হস্তে নামে শৈল তলে, বলাকা কোন গগনে উড়ে চলে। রবি ওই হস্তে নামে শৈল তলে, বলাকা কোন গগনে উড়ে চলে। আমি
মেটে বানাই মেটে ভাববো না তার তরে দিনে মোর যা প্রয়োজন বেড়াই তারি খোঁজ করে মেটে বানাই মেটে ভাববো না তার তরে সারাদিন অনেক ঘুরে দিনের শেষে এসেছি সকল চাওয়ার বাহির দেশে সারাদিন অনেক ঘুরে দিনের শেষে এসেছি সকল চাওয়ার বাহির দেশে নেব আজ অসীম ধারার তীরে এসে প্রয়োজন ছাপিয়ে যা দাও সেই ধনে তোমারই ঝর্ণা তলার নির্জনে মাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোন ক্ষণে তোমারই ঝর্ণা তলার নির্জনে। দর্শক, আপনারা উপভোগ করছেন কানাডায় নির্মিত টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠানমালা। আপনি কি বাড়ি, কন্ডোমিনিয়াম বা ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন? আমি সাজ্জাদ বিশ্বস্ততা এবং নির্ভরশীলতার সাথে আপনাদের সাথে আছি। রোজ ব্র্যান্ড সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদা পুঁটি সহ সব ধরনের মাছ। টরন্টো, মন্ট্রিয়াল সহ কানাডার বাংলাদেশি গ্রোসারি সমূহে রোজ ব্র্যান্ডের মাছ পাওয়া যাচ্ছে। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার, আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। একটি স্বপ্নীল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। দর্শক, এবারে আমাদের ধারাবাহিক নিয়মিত পরিবেশনা দ্বিতীয় প্রজন্ম। কানাডায় বেড়ে ওঠা আমাদের সন্তানেরা লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ইত্যাদি নানা বিষয়ে কে কেমন করছে তার উপর ভিত্তি করে আমাদের এই নিয়মিত পর্ব। এই পর্বের গ্রন্থনা এবং উপস্থাপনায় ইশরাত জাহান দীপ্তি এবং আমাদের আজকের অতিথি ফারজানা আলাউদ্দিন। প্রিয় দর্শক, দূর প্রবাসে বেড়ে ওঠা আমাদের সন্তানেরা কে কেমন করছে এর উপর ভিত্তি করে আমাদের নিয়মিত আয়োজন দ্বিতীয় প্রজন্ম থেকে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি ইশরাত জাহান দীপ্তি। দর্শক মণ্ডলী, আমাদের আজকের অতিথি ফারজানা আলাউদ্দিন। ফারজানা ভিক্টোরিয়া পার্ক কলেজিয়েট ইনস্টিটিউটে 10th গ্রেডে পড়ছে। সে লেখাপড়ায় বিভিন্ন ধরনের সাফল্য লাভ করেছে। 2004 ও 5 সালে স্টুডেন্ট অব দ্য মান্থ অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড অফ মেরিট এবং অ্যাওয়ার্ড ফর লিডারশিপ স্কিলস লাভ করে। 1991 সালের 3রা জুলাই ফারজানা বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করে। তার বাবা আবুল আলাউদ্দিন, মা ফাহমিদা আলাউদ্দিন। 2001 সালে ফারজানা বাবা মায়ের সাথে স্থায়ী অভিবাসী হিসেবে কানাডাতে আসে। লেখাপড়ার পাশাপাশি ফারজানা নৃত্য ও সঙ্গীত চর্চাও করছে। তার নৃত্য ও সঙ্গীতে হাতেখড়ি হয় চট্টগ্রামে সঙ্গীত ভবনে। টরন্টোতে তার নৃত্য শিক্ষক অরুণা হায়দার। আমার বন্ধুরা যারা এই অনুষ্ঠানটি দেখছো আর দর্শকরা যারা অনুষ্ঠানটি দেখছেন তাদের জন্য রয়েছে আন্তরিক শুভেচ্ছা। আমার জন্য দোয়া করবেন। ভরতনাট্যম, কত্থক, লোকনৃত্য এবং অন্যান্য সাধারণ নৃত্যে ফারজানা তালিম নিচ্ছে। নাচের স্কুলে সে শিক্ষিকা হিসেবেও কাজ করছে।
নৃত্যে ফারজানার উল্লেখযোগ্য সাফল্যগুলো হলো 2004 ও 5 সালে বেস্ট ডান্স আর্টিস্ট অ্যাওয়ার্ড লাভ, 2005 সালে ফার্স্ট প্লেস ইন ডান্স উদিসি গ্রুপ অ্যাওয়ার্ড লাভ, ফোবানা অ্যাওয়ার্ড 2005, রিজেন্ট পার্ক কমিউনিটি অ্যাওয়ার্ড 2006 সালে এবং ইন্দো কানাডিয়ান আইডল অ্যাওয়ার্ড লাভ করে 2006 সালে। এছাড়া সে সিটি রাইড থেকে পরপর 3 বার অ্যাওয়ার্ড পেয়েছে। সু অভিনয়ের জন্য ফারজানা বহুবার পুরস্কৃত হয়েছে বিভিন্ন সময়ে। ফারজানা বিভিন্ন স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের সাথে নিজেকে নিয়োজিত রেখেছে। সে 2006 সালে স্কুলে ইন্টারন্যাশনাল নাইটের পুরো অনুষ্ঠানটি পরিকল্পনা করে বন্ধুদের সঙ্গে। আগামী 3 বছর পর্যন্ত সে এ দায়িত্ব পালন করবে। প্রিয় দর্শক, আসুন আমরা দেখি ফারজানা সম্পর্কে তার মা কি ভাবছেন। আমরা যারা বিদেশে আছি তারা যেন আমাদের বাংলা সংস্কৃতিটাকে আমাদের বাচ্চাদের মধ্যে ধরে রাখতে পারি, সেটাই দোয়া করবেন। প্রিয় দর্শক, বাংলা টেলিভিশন এবং আপনাদের সকলের পক্ষ থেকে আমরা ফারজানার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমাদের আজকের পর্ব আমরা ফারজানার একটি নাচ দেখতে দেখতে এখানেই শেষ করব। কানাই তুমি খেড় খেলাও কেনে রঙে রঙিলা কানাই, কানাই তুমি খেড় খেলাও কেনে, কানাই তুমি খেড় খেলাও কেনে রঙে রঙিলা কানাই, কানাই তুমি খেড় খেলাও কেনে। এই কথাটা হাসন রাজার, এই কথাটা হাসন রাজার উঠে মনে মনে রঙে রঙিলা কানাই, কানাই তুমি খেড় খেলাও কেনে, কানাই তুমি খেড় খেলাও কেনে রঙে রঙিলা কানাই, কানাই তুমি খেড় খেলাও কেনে। স্বর্গপুরী ছাইড়া কানাই আইলা এই ভুবনে, স্বর্গপুরী ছাইড়া কানাই আইলা এই ভুবনে, হাসন রাজায় জিজ্ঞাস করইন, হাসন রাজায় জিজ্ঞাস করইন আইলা কি কারণে রঙে রঙিলা কানাই, কানাই তুমি খেড় খেলাও কেনে, কানাই তুমি খেড় খেলাও কেনে রঙে রঙিলা কানাই, কানাই তুমি খেড় খেলাও কেনে। কানাই যে করুন রং রাধিকা হইল ঢং, কানাই যে করুন রং রাধিকা হইল ঢং, উড়িয়া যাইব কুমড়ার পতঙ্গ, উড়িয়া যাইব কুমড়ার পতঙ্গ, খেলা হইব ভঙ্গ রঙে রঙিলা কানাই, কানাই তুমি খেড় খেলাও কেনে, কানাই তুমি খেড় খেলাও কেনে রঙে রঙিলা কানাই, কানাই তুমি খেড় খেলাও কেনে। হাসন রাজায় জিজ্ঞাস করেন কানাই বা কোন জন, হাসন রাজায় জিজ্ঞাস করেন কানাই বা কোন জন, ভাবনা চিন্তা কইরা দেখি, ভাবনা চিন্তা কইরা দেখি কানাই যে হাসন রে রঙে রঙিলা কানাই, কানাই তুমি খেড় খেলাও কেনে, কানাই তুমি খেড় খেলাও কেনে রঙে রঙিলা কানাই,
কানাই তুমি খেড়ি খেলাও কেনে। এই কথাটা হাসন রাজার, এই কথাটা হাসন রাজার উঠে মনে মনে। রঙ্গে রঙ্গিলা কানাই, কানাই তুমি খেড়ি খেলাও কেনে। কানাই তুমি খেড়ি খেলাও কেনে, রঙ্গে রঙ্গিলা কানাই, কানাই তুমি খেড়ি খেলাও কেনে। রঙ্গে রঙ্গিলা কানাই, কানাই তুমি খেড়ি খেলাও কেনে। রঙ্গে রঙ্গিলা কানাই, কানাই তুমি খেড়ি খেলাও কেনে। দর্শক, আমাদের অনুষ্ঠানের সময় ফুরলো, বিদায় নেব এবারে। এখন থেকে পক্ষকাল পরে আমরা আবারও আমাদের অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে ফিরে আসব, এই একই সময়ে একই চ্যানেলে। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। করুণ রং রাধিকা হইল ঢং, উড়িয়া যাইব কুমড়ার পতঙ্গ, উড়িয়া যাইব কুমড়ার পতঙ্গ, খেলা হইব ভঙ্গ। রঙ্গে রঙ্গিলা কানাই, কানাই তুমি খেড়ি খেলাও কেনে। কানাই তুমি খেড়ি খেলাও কেনে।